তবে হিলা টিলা আবার দাঁড় করায় ফেলা যায়, মানে আপনি এটা নিয়ে ওভারটেকিং এ সেই জিগজ্যাগ করতে পারবেন। এই জিনিসটা খুব মজার, হ্যান্ডেলটা সামনে এবং একটু উঁচু, তো কন্ট্রোলিংটা আমার কাছে এই বাইকের সুপার লাগছে। দেখেন যে কোনো হন্ডা হর্নেট 2.0 আজকে হলো সেকেন্ড ডে। আমি 2 দিন হলো বাইকটা রাইড করতেছি অ্যান্ড আই এম রিয়েলি এনজয়িং। আসলে এনজয় করতেছি সত্যি কথা, কিন্তু ভালো খারাপ অনেক কিছুই চোখে পড়তেছে। ভালো আর খারাপ এই দুইটা দিক আমি আলাদা আলাদা ভিডিওতে আসলে আপনাদের সাথে শেয়ার করব। বাইকটার নাম্বার কিন্তু স্পেশাল 9000। আচ্ছা, যেটা বলতেছিলাম, ভালো আর খারাপ দিকগুলো আমি দুইটা আলাদা আলাদা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব, কারণ এই বাইকে ভালো খারাপ অনেক কিছুই আছে। একটা বাইক যখন আপনি লং টাইম চালাবেন তখন ওইটার দেখা যাবে 20টা ভালো দিক 20টা খারাপ দিক বের করতে পারবেন। এবং খারাপ দিকের যে ভিডিওটা ওইটা যেদিন আপলোড দিব কেউ আবার হতাশ হয়েন না, কারণ আমরা বাইক তখনই খারাপ বলবো যখন হচ্ছে ওই বাইকটা অন্য কিছুর সাথে তুলনা হবে। যেমন এটা লুকিং গ্লাস আমি ফার্স্টে খুব ভালো বলতেছিলাম, কারণ খুব সুন্দর কম্প্যাক্ট, চাপানো, যে কোনো জ্যাম ট্যাম সুন্দর ঢুকে যাওয়া যায়। বাট এটার আসলে ভিজিবিলিটি অত ভালো না যদি আমরা আবার পালসারের সাথে তুলনা দেই বা 4Vর সাথে তুলনা দেই। এখন কথা হচ্ছে 4V, পালসার এগুলা লুকিং গ্লাস আবার অনেক ছড়ানো, যেটা নিয়ে সব জায়গায় ঢুকাই যায় না। এটা ব্যাপারটা এরকম যে আসলে একটা জিনিসের এক এক দিক ভালো এক এক দিক খারাপ, এরকমটাই হয়। আর আমি আসলে কই যেতেছি, আমার মনে হইতেছে হর্নেট চালানোর জন্য আমি মরুভূমিতে চলে আসছি। আর খুব ধুলা, চাকা স্লিপ করতেছে। আসলে আমি ধারণা করছিলাম যে এই বালুতে স্লিপ করবে, এটা আমি ধারণা করি নাই। এটার সামনে 110, পেছনে 140-এর ওয়াইডার টায়ার, বাট এরকম নড়াচড়া করতেছে কেন? এটা তো নদীর পারে বা সাগরের পারে চালাইতে বেশ ঝামেলা হবে মনে হইতেছে। আর এক সময় এখানে বড় একটা পুকুর ছিল, কভি 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 ইহা পে পরিন্দা রহতা থা বলে না রকস্টার মুভিতে। আর এখন ওইটা ছোট হয়ে গেছে, পুকুর ভরাট করে ফেলছে। এখন এখানে এটা ছিল হলো পার্কিং রেল স্টেশনের। আচ্ছা, আমি যেখানে যাইতেছি আগে বলি না আপনাদেরকে, কই যেতেছি এটাই তো বলি নাই। আর আমার ক্যামেরাতে খুব একটা চার্জও নাই, একটা ব্যাটারি আছে এক্সট্রা ব্যাগে, এটা বন্ধ হয়ে গেলে ওই ব্যাটারি লাগাইতে হবে। যাচ্ছি হচ্ছে ক্রিকেট খেলা দেখতে। না, আরে এখানে ক্রিকেট খেলতেছে রাস্তার মাঝখানে। আচ্ছা, যেটা বলতেছিলাম, যাচ্ছি হচ্ছে জীবন ভাই ফোন দিছিল। আর আমি এমনি তো এই বাইকটা নিয়ে আজকে 300 ফিট যাইতাম। জীবন ভাই বলতেছে, ভাই আজকে কোনো জায়গায় যাওয়া উচিত না। আমি বললাম, ভাই আমি তো যাচ্ছি 300 ফিট, আপনি যদি চান আপনি যাইতে পারেন। এখানে তো সিএনজি মিএনজি দেখা যেতেছে। আচ্ছা, এইখান দিয়ে এত সুন্দর রাস্তা থাকতে আমি প্রত্যেকদিন ওই কসাইবাড়ির জ্যামটা কেন ঠেলি? যেহেতু আমি এই দিকেই যাই, আমি তো এদিক দিয়ে সুন্দর বের হয়ে যেতে পারি। দেখছেন আসলে না জানলে কি হয়, এত সুন্দর একটা রাস্তা রেখে আমরা কসাইবাড়ির ওদিক দিয়ে জ্যাম ঠেলি। মানে কেন? এই যে আপনাদেরকে একটা নতুন রাস্তা চিনা দিলাম, কসাইবাড়ির আগে বাম দিক দিয়ে রেল স্টেশনের পেছন দিক দিয়ে এদিক দিয়ে সুন্দর রেল লাইনের পাশ দিয়ে, যে দেখছেন আমি বের হয়ে গেলাম একদম হাজি ক্যাম্পের এখান দিয়ে, যে রেল গেটটা, এয়ারপোর্ট রেল গেট যেটারে বলে, এখান দিয়ে বের হয়ে গেছে। একটু লাফালাফি করতে হয়, উপরে নিচে নামতে হয়, বাট রিক্সা সিএনজি সবকিছুই যেহেতু এখান দিয়ে আসে, তো ওরকম এটা ওরকম নট এ বিগ ডিল। আর এটা যেহেতু উঁচু করে রাখছে, তার নিচ দিয়ে যদি আমি এখন ভেগে যাই তাহলে ওই পাশ দিয়ে যেয়ে বেরোতে পারবো না। তার মানে আমি এখানে আটকেই গেলাম। ওই পাশ দিয়ে যদি বের হওয়া যেত তাহলে খুব ভালো হইতো, এখান থেকে আমি বের হয়ে যেতাম এখন। কিন্তু না রানা, তুমি সুযোগের অভাবে তুমি চরিত্রবান, এখানে দাঁড়ায় থাকো। ওকে, আমরা রেল লাইন পার হয়ে গেছি। আর এরকম যে দাবড়া খাবড়া ভাঙ্গা এই বাইকটা একদম মাথা পর্যন্ত হিট করে, মানে ঝাঁকিটা খুব একটা অবজার্ভ করতে পারে না। এটার পিছনে একটা কারণ আছে, আমি যদি দিন এটার ওই ভালো খারাপ দিক নিয়ে ভিডিও বানাবো, আমি ডিটেল বলবো না আপনাদেরকে। এটার সাসপেনশনের কিছু ঝামেলা আছে, ভালো সাসপেনশন বাট কিছু ঝামেলা আছে। সাসপেনশনটা এমন ভাবে করা হয়েছে যে এই ধরনের রাস্তায় আপনি যখন চালাবেন, ছোটখাটো বাম্প ঢেউ ওয়েভ গুলাতে আপনি বুঝতেই পারবেন না, মানে খুব ভালো সাসপেনশন খেলবে। কিন্তু যখনই একদম ঠেকনা লাগবে ঠিকঠাক মতো, ওই ঠেকনাগুলা আসলে নিতে পারে না ঠিক মতো। আর আমাদের এখানে এই জায়গাটা একদম রেগুলার এই জ্যামটা স্থায়ী হয়ে গেছে এখানে, কারণ হচ্ছে সামনে এলিভেটেড এক্সপ্রেসে ওয়েতে উঠার যে মুখটা, ওই জায়গাটা আসলে ওখানে কাজ হইতেছে। এই জন্য গাড়িগুলো মেন রোডের মাঝখান দিয়ে এসে দেন বামে যখন ঢুকতে যায় তখন একটু অ্যাঙ্গেল হয়ে যেতে হয়, আর যখন অ্যাঙ্গেল হয়ে যেতে হয় তখন গিয়ে হচ্ছে পুরো রাস্তাটা জ্যাম হয়ে যায়। আর ওনার আবার কি হলো, এখানে ওনার স্টার্ট বন্ধ হইতে হইলো নাকি? এদিক দিয়ে বাম দিক দিয়ে ধুলার উপরে দিয়ে আমি তো এমটি নিয়ে যাই, মোটামুটি নাচতে নাচতে যাই। আজকে চলেন হর্নেট নিয়ে যায়, দেখি এটা কতটুকু নাচে। এখনো পর্যন্ত ভালোই ফিল হইতেছে, মানে ওইখানের ধুলাটার মধ্যে একটু বেশি নাচানাচি করছিল। এখানে আমার এমটিও নাচানাচি করে, হর্নেট নাচানাচি করলেও ভাই নাচানাচি শুরু হয়ে গেছে।
যাই আস্তে আস্তে যাই, ধুলার মধ্যে পড়ে গেলে আমার কেউ চিনবে না, পরিচিত লোক জীবন ভাইয়ের কাছে যদি এই ধুলায় পড়ে আমি যাই, বলবে এই মাফ করো মাফ করো, ভিক্ষুক মনে করবে। প্রচুর ধুলা, প্রচুর। এই জায়গাটা খুব রিস্কি। আমার বাইকের চাকা একদিন স্লিপ করে ঘুরে গেছিল, মানে প্রথম দিন, যেদিন বুঝি নাই যে ধুলার ডেপথ এত বেশি। যাক, আমার আগে মনে হয় আজকে জীবন ভাই চলে আসবে। আজকে আমাদের প্ল্যান যেটা 300 ফিট যাবো, ঘুরবো ফিরবো, বাইক রাইড করবো, আড্ডা দিব, এছাড়া আর তেমন কোনো প্ল্যান নাই। অ্যান্ড কিছুদিন আগে একটা ছেলে আর একটা মেয়ে মারা গেছিল বাইক সহ পানিতে। স্পটটা দেখার ইচ্ছা আছে। ফার্স্টে শুনছিলাম যে তারা ব্রেন হ্যামারেজ হয়েছে, যেটা পোস্টমর্টেম রিপোর্ট বলছিল, কিন্তু পরবর্তীতে আবার যেটা জানতে পারছি যে বাইকটা উঠছে ওনাদের সাথে, মানে লাস্ট 2 জনের সাথে থেকে যে বাইকটা উঠছে, সেটা হচ্ছে বাইকে ঘাড় লক করা ছিল। এখন কেউ পানিতে পড়লে কি ঘাড় লক করবে মরার আগে? এটা তো হইতে পারে না। তার মানে এখানে ডালমে কুচ কালা। হ্যাঁ, আমার ফোন আসা শুরু হয়ে গেছে, টেনশন শুরু। মেবি জীবন ভাই চলে আসছে আমার আগে। এই জিনিসটা হইলে খুব খারাপ হবে। আমার বাসা এখান থেকে এখানে, অথচ আমার আগে যদি জীবন ভাই এসে পড়ে, বাণিজ্যটা থাকবে না। হ্যাঁ, আমার আগে এসে পড়ছে, কেটে দিছি, বুঝবেন যে আশপাশেই আছি। আচ্ছা চলেন, আমরা যতটুকু তাড়াতাড়ি পারি যাওয়ার চেষ্টা করি। আর এই বাইকটা হইতেছে, এটা টানটা অন্যান্য যে বাইকগুলো আছে 150 সিসির অন্যান্য অনেক বাইকের চেয়ে এটার ইনিশিয়াল, একদম ইনিশিয়াল, ধরেন কোনো কারণে 1 গিয়ার আপনার বেশি দেওয়া, মানে কিভাবে আস্তে আস্তে উঠবে, এটা মনে হয় পিজিএমএফআই এর কারণে ওর মতোই একদম স্পিড নেয়। কিন্তু তারপরে ঠিক আছে, 4000-5000 আরপিএম এর পরে এটার দৌড় খুব সুন্দর বাড়ে, কিন্তু নিচের দিকে একটু 3 আর 4 নাম্বার গিয়ারে দেখলাম যে একটু কেমন যেন। শুরু থেকে যদি আপনি পাওয়ার নিয়ে টানতে পারেন, তাহলে এই বাইকটা আপনাকে মানে ইঞ্জিনের পাওয়ার হারে হারে বোঝাবে। কিন্তু আছে না যে 1 গিয়ার বেশি দিয়ে দিলেন, অন্যান্য কিছু বাইক আছে যেগুলো হয়তো নিয়ে নিবে ওইটাকে, এটা আবার ওটা নেয় না। এই জিনিসটা খেয়াল করলাম 2 দিন ধরে। এই মানে এটারে নিয়ে হলো চালাইতেছি, ইনভেস্টিগেশন চালাইতেছি যে আসলে কি বাইকটা কিরকম বা কি। দেখেন, এই ধরনের রোডের বামগুলাতে খুব সুন্দর অ্যাবজর্ব করতেছে শক, খুবই সুন্দর। কিন্তু আমাদের কসাইবাড়ি থেকে ওই বের হওয়ার রাস্তাটায়, যেখানে হচ্ছে কি বলে ওগুলারে, ওই যে মানে ইট ভাঙ্গা, ওইগুলো আবার অ্যাবজর্ব করতে পারে না, ওগুলাতে ঝামেলা হয়। অ্যান্ড হ্যান্ডলিং কন্ট্রোলিং অনেক মজার, ইচ্ছা হলে ছেড়ে দেওয়া যায়। আর কালকে আমি এইভাবে দেখতেছিলাম, এখন তো এয়ারপোর্ট রোডে পেছনের লোকজনের সমস্যা হবে আমি যদি বেশি কাপাকাপি করি বা বেশি ডানে বায়ে হিলি। তবে হিলা টিলা আবার দাঁড় করায় ফেলা যায়, মানে আপনি এটা নিয়ে ওভারটেকিংয়ে সেই জিগজ্যাগ করতে পারবেন। এই জিনিসটা খুব মজার। হ্যান্ডেলটা সামনে এবং একটু উঁচু, তো কন্ট্রোলিংটা আমার কাছে এই বাইকের সুপার লাগছে। দেখেন, যে কোনো মানে, আর ব্রেকিংটা কিন্তু খুবই ভালো। এটা আমি এটার ভালো ভিডিও যেটা বানাবো, ওইটাতে ব্রেক টেক সব কিছু সম্পর্কে আরও ডিটেল আইডিয়া আপনাদেরকে দিব। ভাল লাগতেছে, মানে চালানোর সময় বাইকটা এত লাইট লাগে। আই এম রিয়েলি এনজয়িং। ব্যাটারি শেষ হয়ে গেছিল, আর আসার পরে জীবন ভাই ধরা দিছে আইসিসি গেটের সামনে 1 কাপ চা। আর এখানে চা সিগারেটের ভালোই দোকান বসছে। চাটা খায় তাহলে রওনা হই। আপনাদেরকে বলবো হচ্ছে এই বাইকের সম্পর্কে, মাইলেজ সম্পর্কে, যদিও আমি এখনো স্পষ্ট ধারণা পাই নাই, তারপরেও বলবো। চাটা খেয়ে নিছি, অ্যান্ড মজাই ছিল। চাটা একটু কষকষ লাগছে, রং চা, বাট ভালো লাগছে। চলেন ভাই, মাইলেজ নিয়ে যে এই ব্যাপারটা বলছিলাম, মাইলেজ হচ্ছে কোম্পানি ক্লেম করছে এটা 50 কিলো পার লিটার দিবে। এখন 150 সিসির বাইকগুলা যেগুলো বাংলাদেশে আছে, ওগুলা থেকে আমি কোনো একটা বাইক থেকে 56 পর্যন্ত মাইলেজ পাইছিলাম। তো সেখানে এটা 50 কিলো যে দিতে পারবে পিজিএমএফআই, যেহেতু এটা অবিশ্বাস্য কোনো কথা না, যদিও বাট পিজিএমএফআই সেহেতু আপনি যেভাবে চালাবেন এটার মাইলেজ কিন্তু ওইভাবে যেমন উপরে উঠবে, ওইভাবে ওরকম ড্রপও করতে পারে। এই কারণে চালানোর উপরে আসলে মাইলেজ খুব বেশি এফেক্ট করে। এটা নট অনলি পিজিএমএফআই, নর্মাল এফআই যেগুলো আছে বা যেগুলো কার্বোরেটর বাইক আছে, ওগুলোর মধ্যেও আপনি যেভাবে বাইক চালাবেন ওটার উপরে হচ্ছে মাইলেজ। অ্যান্ড এটাই মাইলেজ দেখা যায় কিনা আমি এখনো মিটার নিয়ে ঘাটাই নাই, দেখি এরপরে ঘাটায় দেখবো না। যেমন এই যে জীবন ভাইয়ের সিবিআর, এই সিবিআরগুলোতে মাইলেজ দেখা যায়, প্রতিনিয়ত দেখতে পারবেন আপনি যে এখন যে চলতেছে কিরকম মাইলেজ আপনি পাচ্ছেন। সেখানে এটাই যদি ওই অপশন দেওয়া থাকে তাহলে তো দেখতেই পারবো। আর তা না হলে আমি তো ট্যাঙ্ক ফুল করে এর মধ্যে অবশ্যই আপনাদের সাথে মাইলেজটা শেয়ার করব। তবে আমি মোটামুটি পুল করেই চালাই, বিশেষ করে আমি যখন ভ্লগ না করি, যখন আমি কোনো কাজে যাই আসি বা রাতে যখন উত্তরা ফিরি, ওই টাইমটা আমি বাইক বেশ পুল করেই চালাই। সেখানে মাইলেজ আমি ভালো পাবো না এটা আমি জানি, তারপরে এভারেজ সব কিছু মিলায় কীরকম মাইলেজ পাই ওগুলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এর মধ্যে এই বাইকটা নিয়ে আমার একটু লংয়ে যাওয়ার ইচ্ছা আছে, কিন্তু এই কথাটা তো আমি সব বাইক নিয়েই বলি, বাট সত্যি কথা সাকসেস হইতে পারি না, কারণ জীবন আর জীবিকার তাড়নায় আমি নিজেকে এত ব্যস্ত করে ফেলছি। সব কিছু মিলিয়ে আমি চাইলেও এখন আসলে নিজের মনের অনেক কথাই শুনতে পারি না।
বাট আসলে আমরা কাজ করি হচ্ছে শান্তির জন্য, তাই না? যদি শান্তিটাই না থাকলো জীবনে, তাহলে ওই কাজের ভ্যালু কি রইলো বলেন? এই কারণে আমাকেও আসলে আরেকটু মনে হয় নিজেকে একটু গুছায় আনতে হবে, কাজ টাজ থেকে একটু গুছায় নিজেকে, যাতে আরেকটু সুন্দরভাবে লাইফটাও এনজয় করতে পারি, ওই ব্যাপারটাও মাথায় রাখতে হবে। তা না হলে জীবনের ভ্যালু কি বলেন? জীবন ভাই আমাদের সাথে থাকলেও জীবনের ভ্যালু কি থাকে? যাক, আজকে ভালো লাগতেছে, আজকে একটা হলিডে। যখন আমি ভিডিওটা শ্যুট করতেছি অনেক লোকজন আসছে, অনেক গাড়ি বাইক অনেক কিছু আসছে, বাট এই সমস্ত দিনে আবার চেকপোস্টও বসে, ওইটা নিয়ে একটু পড়ে আছি। কারণ এই বাইকের পেপারসের ভ্যালিডিটি আছে, কিন্তু যেটা নাই সেটা হলো এটা আমার নামে না। যেহেতু এই বাইকটা আমার নামে না, সেহেতু চাইলে কেস করতে পারবে পুলিশ, এরকম একটা আইন সম্ভবত বাংলাদেশে আছে। তবে এই আইনটা খুব বাজে একটা আইন। এই আইন একদিকে ভালো, এভাবে চাইলে বাইক চোর ধরা যাবে, কিন্তু ভাই কেস করে দেওয়াটা, আমি বাইকটা কিনছি, আমি বাইকটা এখনো আমার নামে আনি নাই, আনবো তো। আর এই বাইকটার এখনো ডিজিটাল নাম্বার প্লেট হয় নাই। একটা বাইকের যখন ডিজিটাল নাম্বার প্লেট না হবে, তখন কিন্তু আপনি চাইলেও আপনার নামে বাইকটা ট্রান্সফার করে আনতে পারবেন না। কারণ এই বাইকটা যে ইন্সপেকশনে আসবে, যে দেখবে, সে কিন্তু দেখবে যে এটা ডিজিটাল নাম্বার প্লেট আছে কিনা। যখনই নাই তখনই বলবে না, এটার নাম ট্রান্সফার হবে না, আগে প্লেট লাগান। এখন এটার প্লেট রেডি হয় নাই, 63 সিরিয়ালের প্লেট এখনো রেডি হয় নাই, আমার এমটিরও রেডি হয় নাই, এখন প্লেটই হয় নাই, আপনি কিভাবে তাহলে নাম ট্রান্সফার করবেন? তাহলে এই টাইমটা কি আপনি কেস খাবেন? এই আইনটা আমার কাছে আসলে একদমই ভালো লাগে নাই। যাক, তারপরেও মোটামুটি এখন আমার বাইকের স্পিড হচ্ছে 80, অ্যান্ড 80 ওঠার কাছাকাছি যখন আসে, তখন এদিক থেকে বাতাসটা ওঠা শুরু হয়। এই জিনিসটা এই বাইকে আসলে, এই অ্যারোডাইনামিকটা মনে হয় আর একটু ভালো করা উচিত ছিল। এখন এটা কি বুঝা দিছে আমি জানি না, এমনও হইতে পারে যে আসলে বাতাসটা যাতে গায়ে লাগে গরমের সময়, এই জন্য কি এটা দিছে কিনা। আর নর্মালি এমনি বাইকের বাতাস সবসময় নিচ থেকে উপরের দিকে উঠায় দেয়, তাহলে কি হয়, বাতাস গাড়িটা বাইকটা নিচ দিকে থাকে আর রাস্তার সাথে লেগে থাকে। আর যদি বাতাস নিচ দিক দিয়ে পাস করতো, তাহলে তো বাইক উপরের দিকে উঠে যেত, ঘুড়ির মতো। এক সময় বেশি স্পিড থাকলে দেখা যেত হাওয়ায় ভাসতেছে, অ্যাক্সিডেন্টের একটা কারণ হয়ে দাঁড়াইতো ওইটা। আচ্ছা চলেন আমরা আজকে সাব রোড দিয়েই যাই, কারণ হর্নেটের 300 ফিটে স্পিড টেস্ট আমরা অলরেডি এর আগেও করে ফেলছি। এজন্য আজকে আর স্পিড টেস্টের ওরকম কোনো ইচ্ছা নাই। নর্মালি স্পিডে যেরকম যা চলে ওইটাই। এই যে 80টা পার হইলে ভাই এমন বাতাস লাগে এদিক থেকে এসে, মনে হয় যে পেছন দিকে উড়ায় নিয়ে যাবে আমাকে, এরকম। আর তার মধ্যে ভারী জ্যাকেট পরা, জ্যাকেটে এসে বাতাস লাগতেছে। এখন লিন হয়ে কতক্ষণ চালাবো বলেন ভাই? সিবিআর নিয়ে উনি টান দিলে হর্নেটের পাওয়ার একটু কমই মনে হয় ওই সময়। সিবিআর তো আসলে হোন্ডার ফ্ল্যাগশিপ প্রোডাক্ট আমাদের দেশের জন্য। আর সেকেন্ড হচ্ছে ওইটায় 6টা গিয়ার, পাওয়ারফুল ইঞ্জিন। এখন এইটা পাওয়ারফুল, বাট এর মানে ওই না যে ওইটা 150 সিসি দেখে ওটার পাওয়ার কম। ওইটার পাওয়ার কিন্তু এখন এটার চেয়ে বেশি, টপ স্পিড এটার চেয়ে অনেক বেশি ওইটায়। টর্কের ব্যাপারটাতে আর নাই গেলাম, ওইটা কোনটার বেশি আমি এখনো পর্যন্ত টেস্ট করে ওইটা আমার বলতে হবে। আসলে কোনো উঁচু জায়গায়, পাহাড়ি জায়গায় দুইটা রাইড করলে একসাথে, তখন বোঝা যাবে যে আসলে ইনিশিয়াল টর্ক বা উপরে ওঠার শক্তি কোনটার বেশি। 300 ফিট রোডের সবচেয়ে বেশি ভালো লাগার জায়গা হচ্ছে আমার এইটা। এই জায়গাটায় আসলে, বিশেষ করে মিডল রোড দিয়ে যখন যাই আমরা, তখন এই ব্রিজটা যে উপরে উঠে গেছে, এটা হলো বালু নদীর যে ব্রিজটা, জায়গাটা সুপার লাগে। মানে দূর থেকে দেখলেই মনে হয় যে অনেক দূরে কোথাও যেতেছি, উঁচু একটা জায়গা, সে একটা ব্যাপার স্যাপার। যেরকম একটা জায়গায় আসতে চাইছিলাম, অলরেডি আমরা ওরকম একটা জায়গায় চলে আসছি। কি হয়েছে? এটার একটু লোম বড় নাকি? দুইটারই লোম বড়, কালার একদম সেম, দুইটার কালার একদম সেম, তিনটারই। মুখের কালার আবার গলার নিচে সাদা, একবারে সেম টু সেম হয়েছে। এই কি বাচ্চা কাচ্চা, এই বাচ্চা কাচ্চা, এই শোনো, এই মা চেতে গেছে। অনেক সুন্দর একটা জায়গায় আসছি, আসার রাস্তাটাও সুন্দর ছিল। এই ধরনের বড় বড়, এরকম বড় বড় ফুলের গাছের মাঝখান দিয়ে আমরা ঢুকছি। যাক, এই জায়গাটাই হচ্ছে আমরা আজকে বিকেলটা কাটাবো। প্লেসটা মাশাআল্লাহ অনেক সুন্দর আমরা বের করছি। এখানে পানি একটু কালো, কিন্তু পরিষ্কার, মানে পরিষ্কারের মধ্যে কালো। পানিটা একটু অদ্ভুত টাইপের একটা ব্যাপার। দেখেন, দেখতে মনে হইতেছে কুচকুচা কালো, কিন্তু পানির নিচে অনেক কিছু আবার দেখা যায়। একদম যে পচা তা না, এটা সম্ভবত ওই যে কচুরি পানের কারণে এরকম। আর লোকজন আসে ভালোই এখানে, ভেজেল, সিএইচআর এন্ড বিভিন্ন সিআরভি, অনেক রকম গাড়ি টাড়ি নিয়ে ভাঙ্গাচোরার মধ্যে দিয়েও মানুষজন ভালোই আসতেছে। রিক্সা নিয়েও লোকজন চলে আসতেছে, কি বলবো বলেন। এই যে দেখেন, দুইটা অটো রিক্সা নিয়ে এখানে লোকজন অলরেডি পুরা মেলার মতো একটা ব্যাপার স্যাপার নিয়ে হাজির হইতেছে। হাইটা লোকজন ঢুকতেছে। একটা সময় এখানে লোকজন খুব কম আসতো, কিন্তু আস্তে আস্তে এখন চিনতে মানুষজন সব জায়গায় চিনে গেছে। যে জায়গাটা সবচেয়ে ফাঁকা ছিল ওই পার,
ওইটাও এখন পুরা একটা মেলার মতো অবস্থা হয়ে গেছে। যাক, জীবন ভাই মোটামুটি রোমান্টিক হয়েই গেছে, পানির পাড়ে বসেই গেছে। বিকালটা আজকে এখানেই শেষ করি। এখান থেকে আমরা একবারে বের হবো যখন আলো একদম পড়ে যাবে তখন। সময় যখন এখন হচ্ছে 7:53, তখন আমরা বের হয়ে যেতেছি পূর্বাচলের সেক্টরের ভেতরে থেকে। 300 ফিট রোডে অলরেডি ওঠার মতো অবস্থায় আছি আর কি আমরা। আর আজকে অনেক লোকজন, অনেক ভিড় ভেতরে। যেখানে যেখানে দাঁড়াইছি সেখানে এত মানুষ আসতেছিল। এইখানে দেখলেই তো বুঝতে পারবেন যে আসলে কি পরিমাণ মানুষজনের ভিড় যে আজকে এখানে হয়েছে। উৎসব মুখর একটা ব্যাপার স্যাপার। আর এই দিনগুলাতে, এই মোড়গুলাতে, জংশনগুলাতে একটু বুঝা শুনা চালাইতে হয় আসলে। কখন কে যে দৌড় দেয়, কখন কে যে ছবি তুলতে তুলতে পেছনে চলে আসে, কখন কে যে শর্ট ভিডিও বানাইতে বানাইতে নাচতে নাচতে উপরে এসে পড়বে, বোঝাটা হয়ে যায় মুশকিল। আর অনেক ভাই ব্রাদার আসছিল যারা হচ্ছে বাইক নিয়ে অলরেডি সামনে চলে গেছিল। আমি ক্যামেরাটা সেট আপ করার জন্য একটু দাঁড়ায় গেছিলাম ওইখানে, এই জন্য একটু লেট হয়ে গেল। চলেন তাহলে আমরা এদিক থেকে বের হয়ে যাই, যেহেতু এখন বাজে হলো প্রায় 8টা 6 মিনিট কম। 8:30টার মধ্যে আশা রাখি ঢুকে যাব হচ্ছে মিরপুরের দিকে। একটু টুকটাক কাজও আছে, কাজ টাজগুলো শেষ করি অ্যান্ড দেন আবার বাসায় ফেরার পালা। আর বাইকের সাথে আসলে রাইড এনজয় করতেছি, ভালো লাগতেছে এখনো পর্যন্ত। নতুন নতুন যে কোনো জিনিস, বিশেষ করে ওটা যদি বাইক হয় তাহলে তো অবশ্যই ওইটার ফিলটা একটু অন্যরকম থাকবে, ওই ব্যাপারটা এনজয় করতেছি। এই তো, তাহলে আজকের ভিডিও থেকে মনে হয় বিদায় নিয়ে নিই। আবার কালকে নতুন কোনো ভিডিওতে দেখা হবে আর নতুন কোনো টপিক নিয়ে অবশ্যই কথা হবে। এই তো অবস্থা। যদি আজকের এই ভিডিওতে কোনো কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন। চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান। অ্যান্ড জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন। আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ, অ্যান্ড ইনশাআল্লাহ আমরা সবাই করতে থাকবো চিল। চিল ব্রো। Check the mic and make sure it sound right, boys.